রাত তখন ঠিক 1:17। বাইরে ঝড় হচ্ছিল। জানালার কাছে বৃষ্টির জল এমনভাবে আছড়ে পড়ছিল যেন কেউ বাইরে দাঁড়িয়ে হাত দিয়ে বর্বর আঘাত করেছে। আমি তখন ওই পুরনো বাড়িটার ভেতরে একা বসেছিলাম। হ্যাঁ, পুরোপুরি একা। কিন্তু সমস্যা হলো, কিছুক্ষণ পর আমি বুঝতে পারলাম আমি আসলে একা নয়। প্রথমে শব্দটা কি আস্তে এসেছিল, থক। আমি ভাবলাম হয়তো বাড়ির পুরনো কাঠের আওয়াজ। তারপর আবার থক থক। এইবার সব শুনলাম। শব্দটা ওপরে থেকে আসছে, দোতলা থেকে। আমি টর্চটা শক্ত করে ধরলাম। বুকের ভেতরটা তখন থেকেই ধুকপুক করতে শুরু করেছে। কারণ এই বাড়িতে আমি ঢোকার সময় নিজে চোখে দেখেছি দোতলায় ওঠার সিঁড়িটা ভাঙা। মানে ওপরে কারো যাওয়ার কথা না। তাহলে ওপরে হাঁটছে কে? আমি ধীরে ধীরে মাথা তুলে দোতলার অন্ধকারের দিকে তাকালাম। আর ঠিক তখনই ধূপ। মনে হলো কেউ দোতলায় জোরে লাফ দিল। পুরো বাড়িটা কেঁপে উঠল। আমার হাত কাঁপতে শুরু করল, গলা শুকিয়ে কাঠ। কিন্তু তখন আর বেরোনোর উপায় নেই, কারণ বাইরের ঝড় এতটাই ভয়ঙ্কর ছিল যে জঙ্গলের রাস্তা দিয়ে এখন গেলে হয়তো বাঁচতামই না। আমার নাম সৌরভ। আমি পেশায় ফটোগ্রাফার। পুরনো জায়গা, পরিত্যক্ত বাড়ি, ইতিহাস এসব নিয়ে কাজ করতাম। সেই কারণেই আমি এসেছিলাম পুরুলিয়ার এক গ্রামের এই পুরনো জমিদার বাড়িতে। লোকাল লোকেরা এই বাড়িটাকে কালো বাড়ি বলে ডাকত। কেন? কারণ গ্রামের মতে এই বাড়িতে যে রাত কাটায় সে আর আগের মতো থাকে না। আমি প্রথমে এসব গল্প শুনে হেসেছিলাম, কিন্তু এখন আমার মনে হচ্ছিল গ্রামের লোকগুলো হয়তো সত্যিই কিছু জানত। ঘটনাটা শুরু হয়েছিল 2 দিন আগে। আমি পুরুলিয়ার একটা ছোট্ট গ্রামে গিয়েছিলাম ছবি তুলতে। সেখানকার পাহাড়, জঙ্গল আর পুরনো মন্দিরের ছবি নিয়ে একটা ডকুমেন্টারি বানানোর প্ল্যান ছিল। সন্ধেবেলা একটা চায়ের দোকানে বসেছিলাম। ঠিক তখনই প্রথম ওই বাড়িটার কথা শুনি। দোকানের মালিক বুড়ো দীনেশ কাকা হঠাৎ বলল, বাবু, যদি সত্যি পুরনো জায়গার ছবি তুলতে চাও তাহলে কালো বাড়িতে যাও। আমি হেসে বললাম, কালো বাড়ি? লোকেটা একটু চুপ করে রইল। তারপর নিচু গলায় বলল, ওই বাড়িতে রাতের বেলা এখনো আলো জ্বলে। আমি বললাম, কেউ থাকে নাকি? সে মাথা নাড়ল, কেউ না, তবু আলো জ্বলে। দোকানের ভেতর হঠাৎ চুপচাপ হয়ে গেল। একজন লোক বিড়ি ধরাতে ধরাতে বলল, আমার কাকা গিয়েছিল ওখানে, ফিরে এসে 3 দিন কথা বলতে পারেনি। আরেকজন বলল, ওই বাড়ির দোতলায় একটা মেয়ে দাঁড়িয়ে থাকে। আমি হেসে ফেললাম। সব গ্রামেই এরকম একটা ভূতের বাড়ি থাকে। দীনেশ কাকা এবার গম্ভীর হয়ে গেল। সে খুব আস্তে বলল, ওখানে একটা পরিবার মারা গিয়েছিল। আমি একটু আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম, কিভাবে? লোকটা চারপাশে তাকাল, তারপর বলল, আগুনে পুড়ে। সেই রাতেই আমি ঠিক করলাম পরদিন বাড়িটা দেখতে যাব। পরদিন বিকেলে গ্রামের একজন ছেলেকে সঙ্গে নিয়ে বাড়িটার সামনে পৌঁছলাম। আর সত্যি কথা বলতে, বাড়িটা প্রথম দেখেই আমার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। বিশাল পুরনো জমিদার বাড়ি, দেওয়ালের রং উঠে গেছে, জানলাগুলো ভাঙা, চারপাশে জঙ্গল। কিন্তু সবচেয়ে অদ্ভুত জিনিসটা ছিল, বাড়িটার ওপর যেন সব সময় একটা অন্ধকার লেগে আছে। তবু বাড়িটা অন্যরকম কালো দেখাচ্ছিল। আমার সঙ্গে থাকা ছেলেটা গেটের সামনে এসে থেমে গেল। সে কাঁপা গলায় বলল, আমি আর ভেতরে যাব না দাদা। আমি হেসে বললাম, এত ভয় পাচ্ছিস কেন? সে উত্তর দিল না, শুধু বলল, সন্ধ্যার আগে বেরিয়ে আসবেন। তারপর চলে গেল। আমি একা বাড়িটার ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকেই বুঝলাম বাড়িটা বহু বছর ধরে ফাঁকা। চারদিকে ধুলো, মাকড়সার জাল, পুরনো আসবাবপত্র। কিন্তু একটা জিনিস অদ্ভুত লাগছিল, মনে হচ্ছিল কেউ আমাকে দেখছে সব সময়। আমি ক্যামেরা বের করে ছবি তুলতে লাগলাম। বাড়ির ভেতরে আলো খুব কম ছিল। দেওয়ালের পুরনো ছবিগুলো দেখলে গা ছমছম করছিল।
একটা ছবিতে পুরো পরিবার দাঁড়িয়ে, বাবা, মা আর একটা ছোট মেয়ে। কিন্তু ছবিটার ওপর কালো দাগ পড়ে আছে, যেন কেউ ইচ্ছে করে মুখগুলো নষ্ট করে দিয়েছে। আমি ছবিটার দিকে তাকিয়েছিলাম, ঠিক তখন আমার পিছনে কেউ ফিসফিস করে বলল, ওটা নামিয়ে রাখো। আমার পুরো শরীর জমে গেল। আমি ধীরে ধীরে পিছনে তাকালাম, কেউ নেই। কিন্তু ঘরের তাপমাত্রা হঠাৎ অনেক কমে গেছে। আমি নিজেকে বোঝালাম হয়তো হাওয়ার শব্দ। তারপর ওপরে উঠতে গেলাম। সিঁড়িগুলো পুরনো ছিল, প্রতিটা ধাপে ক্যাচ ক্যাচ শব্দ হচ্ছিল। দোতলায় উঠে দেখি একটা লম্বা করিডোর, দুই পাশে ঘর, সব দরজা বন্ধ, শুধু একদম শেষের ঘরটা দরজা আধ খোলা, আর ভেতর থেকে কেমন হালকা হলুদ আলো বেরোচ্ছে। আমার বুকের ভেতরটা ধপ করে উঠল, কারণ বাড়িটায় তো বিদ্যুৎ নেই, তাহলে আলো আসছে কোথা থেকে? আমি ধীরে ধীরে গেলাম। করিডোরে হাঁটার সময় হঠাৎ মনে হল আমার পিছনেও কেউ হাঁটছে। আমি থামলাম, শব্দটাও থেমে গেল। আবার হাঁটলাম, আবার শব্দ, ঠক ঠক ঠক। আমি দ্রুত পিছনে তাকালাম, কেউ নেই। কিন্তু করিডোরের শেষে একটা ছায়া দাঁড়িয়েছিল, মানুষের মতো। আমি চোখের পলক ফেললাম, ছায়াটা নেই। আমার গা শিউরে উঠল। তবুও সাহস করে শেষের ঘরটার সামনে পৌঁছলাম। ভেতরে আলো জ্বলছে, পুরনো একটা কেরোসিন ল্যাম্প, আর সেই ল্যাম্পের সামনে একটা মেয়ে দাঁড়িয়ে, সাদা পোশাক, লম্বা চুল। সে জানলার দিকে মুখ করে দাঁড়িয়েছিল। আমার গলা শুকিয়ে গেল। আমি কাঁপা গলায় বললাম, কে কে আপনি? মেয়েটা ধীরে ধীরে মাথা ঘোরাল, আর তারপর আমার হাত থেকে ক্যামেরা পড়ে গেল, কারণ তার চোখ দুটো পুরো কালো, একদম অন্ধকার, আর মুখের ডান পাশটা পড়ে গেছে। সে আমার দিকে তাকিয়ে হাসল, তারপর ফিসফিস করে বলল, তুমি এত দেরি করলে কেন? মেয়েটার কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমার বুকের ভেতরটা বরফ হয়ে গেল। তার কালো চোখ দুটো এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। মনে হচ্ছিল চোখ না, দুটো গভীর অন্ধকার গর্ত। আমি পিছিয়ে যেতে গিয়ে হোঁচট খেলাম। ক্যামেরাটা মাটিতে পড়ে ভেঙে গেল। ঠিক তখনই ঘরের দরজাটা নিজের থেকেই বন্ধ হয়ে গেল। ধাম! আমি চমকে উঠলাম। মেয়েটা ধীরে ধীরে আমার দিকে হাঁটতে শুরু করল। তার পা মাটিতে লাগছিল না, ভেসে আসছিল। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমি কাঁপা গলায় বললাম, কে কে তুমি? মেয়েটা থেমে গেল, তারপর আস্তে করে বলল, আমি অপেক্ষা করেছিলাম। হঠাৎ ঘরের কেরোসিন ল্যাম্পটা জোরে জ্বলে উঠল, আর সেই আলোয় আমি তার মুখটা পুরো দেখতে পেলাম। মুখের ডান পাশ পুরো পুড়ে গলে গেছে, চামড়া ঝুলছে, কিন্তু বাম পাশটা অস্বাভাবিক সুন্দর। একটা অদ্ভুত ব্যাপার ছিল, ওকে দেখলে শুধু ভয় লাগছিল না, একটা কষ্ট অনুভব হচ্ছিল। আমি আবার জিজ্ঞেস করলাম, তুমি কি চাও? সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ওরা এখনো এখানে আছে। ঠিক তখনই করিডোর থেকে শব্দ এলো, ঠক ঠক ঠক, কারো হাঁটার শব্দ, ভারী পায়ের আওয়াজ। মেয়েটা হঠাৎ ভয় পেয়ে গেল। তার কালো চোখ দুটো আরো বড় হয়ে উঠল। সে ফিসফিস করে বলল, ও চলে এসেছে। আমি কিছু বুঝে ওঠার আগেই ঘরের বাইরে থেকে একটা গম্ভীর গলা ভেসে এলো, নীলা। মেয়েটা কেঁপে উঠল। আমি দরজার দিকে তাকালাম, তারপর ধীরে ধীরে দরজার নিচ দিয়ে কালো ধোঁয়া ভেতরে ঢুকতে শুরু করল। আমার বুক ধড়ফড় করতে লাগলো। মেয়েটা আমার হাত চেপে ধরল, আর আমি সঙ্গে সঙ্গে বরফের মতো ঠান্ডা একটা অনুভূতি পেলাম। সে কাঁপা গলায় বলল, ও তোমাকেও মরে ফেলবে। হঠাৎ দরজায় প্রচণ্ড ধাক্কা, ধাম ধাম, পুরো ঘর কেঁপে উঠল। আবার ধাম ধাম। আমি চিৎকার করে বললাম, ও কে? মেয়েটা চোখ বন্ধ করে ফিসফিস করল,
আমার বাবা। আমার শরীর কেঁপে উঠল। দরজায় আবার আঘাত। এইবার কাঠ ফেটে গেল। আমি বুঝলাম আর একবার ধাক্কা দিলেই দরজা ভেঙে যাবে। মেয়েটা হঠাৎ জানালার দিকে ইশারা করল। পালাও। আমি বললাম, তুমি? সে অদ্ভুতভাবে হাসল। আমি পারব না। ঠিক তখনই দরজাটা ভেঙে খুলে গেল। থাম। আর দরজার সামনে দাঁড়িয়ে থাকা জিনিসটা দেখে আমার গলা দিয়ে আওয়াজ বেরোল না। একটা লম্বা মানুষ, কিন্তু তার শরীরের অর্ধেকটা পুড়ে কয়লার মতো কালো। চোখ দুটো জ্বলছে, মুখের চামড়া হলে ঝুলে আছে। সে আমার দিকে তাকিয়ে বিকট গলায় বলল, এখান থেকে কেউ বেরোতে পারে না। আমি জানালার দিকে দৌড় দিলাম, আর এক মুহূর্ত না ভেবে লাফ দিলাম। ধপাস। নিচে পড়ে আমার পিঠে প্রচণ্ড ব্যথা লাগল, কিন্তু তখন ব্যথা বোঝার সময় নেই। আমি উঠে দৌড়াতে শুরু করলাম। ঠিক তখনই ওপর থেকে সেই লোকটার চিৎকার ভেসে এলো, তুই আবার ফিরবি? মা না থেমে গ্রামের দিক দৌড়ালাম। সেদিন রাতে আমি গ্রামের লজে ফিরে এলাম, কিন্তু সারা রাত ঘুমোতে পারিনি। বারবার মনে হচ্ছিল কেউ আমার দরজার বাইরে হাঁটছে। ঠক ঠক ঠক। একসময় সাহস করে দরজা খুললাম। কেউ নেই, কিন্তু দরজার সামনে ভেজা পায়ের ছাপ, আর সেই পায়ের ছাপগুলো সোজা আমার বিছানার দিকে গেছে। আমার বুক ঠান্ডা হয়ে গেল। আমি তাড়াতাড়ি লাইট জ্বালালাম, আর তারপর দেখলাম আমার বিছানার ওপর একটা পুরনো পুতুল রাখা। ঠিক সেই পুতুলটা যেটা আমি ওই বাড়ির এক কোণায় দেখেছিলাম। আমি কাঁপতে শুরু করলাম। পুতুলটার মুখে কালো কালি দিয়ে একটা কথা লেখা, ফিরে আয়। পরদিন সকালে আমি গ্রাম ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, কিন্তু যাওয়ার আগে একটা জিনিস জানতেই হতো, নীলা কে, আর ওই বাড়িতে আসলে কি হয়েছিল। আমি আবার দীনেশ কাকার কাছে গেলাম। সব শুনে লোকটা অনেক কখন চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, তুমি ওকে দেখেছে? আমি বললাম, ওকে? দীনেশ কাকা গভীর শ্বাস নিয়ে বলল, নীলা ওই বাড়ির মেয়ে ছিল। প্রায় 20 বছর আগে পুরো পরিবার আগুনে মারা যায়। আমি বললাম, কিন্তু আগুন লাগলো কিভাবে? লোকটা চুপ করে গেল। তারপর নিচু গলায় বলল, ওর বাবা পাগল হয়ে গিয়েছিল। আমার বুক ধক করে উঠল। মানে? লোকটা নিজের স্ত্রী আর মেয়েকে বাড়ির ভেতর আটকে আগুন লাগিয়ে দেয়। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। দীনেশ কাকা আবার বলল, লোকটা নাকি বিশ্বাস করে তো ওদের শরীরের মধ্যে শয়তান ঢুকে গেছে। আমি ফিসফিস করে বললাম, তারপর? আগুন লাগার পর গ্রামের লোকেরা চিৎকার শুনেছিল, কিন্তু কেউ ভেতরে ঢোকার সাহস করেনি, কারণ বাড়ির ভেতর থেকে শুধু মানুষের না, আরও কিছুর আওয়াজ আসছিল। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর জিজ্ঞেস করলাম, লোকটার কি হয়েছিল? দীনেশ কাকা কাপা গলায় বলল, ওর শরীর আর কখনো পাওয়া যায়নি। সেই রাতেই আমি সিদ্ধান্ত নিলাম, একবার শেষবারের মতো ওই বাড়িতে যাব, কারণ আমার মনে হচ্ছিল নীলা কিছু বলতে চায়। রাত তখন 12টা, আকাশে পূর্ণিমা। আমি আবার সেই কালো বাড়ির সামনে দাঁড়িয়ে, কিন্তু আজ বাড়িটা অন্য রকম লাগছিল। সব জানলায় আলো জ্বলছে, ভেতর থেকে কারো কান্নার শব্দ আসছে। আমি ধীরে ধীরে ভেতরে ঢুকলাম। এইবার বাড়িটা আর ফাঁকা লাগছিল না, মনে হচ্ছিল অনেক মানুষ আছে। কেউ ফিসফিস করেছে, কেউ হাঁটছে, কেউ খুব আস্তে কাঁদছে। আমি দোতলায় উঠে দেখি করিডোরের শেষে নীলা দাঁড়িয়ে। সে আস্তে বলল, তুমি এসেছ। আমি ওর দিকে এগোলাম। হঠাৎ পুরো বাড়িটা কেঁপে উঠল। তারপর চারপাশে আগুন জ্বলে উঠল। দেওয়াল কালো ধোঁয়ায় ঢেকে গেল। আমি বুঝলাম আমি সেই রাতটাই দেখতে পাচ্ছি যেদিন আগুন লেগেছিল।
নীলা কোনায় বসে কাঁদছে। তার মা দরজা ভাঙার চেষ্টা করেছে, আর বাইরে দাঁড়িয়ে সেই পুড়ে যাওয়া লোকটা হাসছে। আমার বুক ফেটে যাচ্ছিল। আমি চিৎকার করে বললাম, থামো। এই লোকটা আমার দিকে তাকাল। তার চোখ দুটো জবল ছিল। সে বলল, ওরা আমার ছিল। তারপর ধীরে ধীরে আমার দিকে এগোতে লাগল। মনে হচ্ছিল পুরো বাড়িটা তার সঙ্গে সঙ্গে নড়ছে। নীলা কাঁদতে কাঁদতে বলল, ওকে থামাও। আমি চারদিকে তাকালাম। হঠাৎ একটা জিনিস চোখে পড়ল। মেঝেতে একটা পুরনো লকেট। নীলার মা সেটা শক্ত করে ধরেছিল। আমি লকেটটা তুলে নিলাম, আর তখনই আমার মাথার মধ্যে অনেকগুলো আওয়াজ একসঙ্গে বাজতে লাগল। চিৎকার, আগুন, কান্না। আমি বুঝতে পারলাম লোকটা সত্যিই পাগল হয়ে গিয়েছিল। কিন্তু সে একা না, কেউ যেন তাকে নিয়ন্ত্রণ করছিল। এই বাড়ির মধ্যেই কিছু ছিল, কিছু অন্ধকার। আমি লকেটটা শক্ত করে ধরে চিৎকার করলাম, তোমরা মুক্তি পাও। হঠাৎ পুরো বাড়ির ভেতর প্রচণ্ড ঝড় উঠল। দেওয়াল ফেটে যেতে লাগল। পোড়া লোকটা বিকট চিৎকার করে উঠল। তার শরীর ধীরে ধীরে ধোঁয়ার মতো মিলিয়ে যেতে লাগল। নীলা আমার দিকে তাকিয়ে হাসল। এই প্রথম তার চোখ দুটো স্বাভাবিক দেখাল। সে আসতে বলল, ধন্যবাদ। তারপর পুরো বাড়িটা অন্ধকার হয়ে গেল। আমি যখন জ্ঞান ফিরে পেলাম তখন ভোর হয়ে গেছে। আমি বাড়ির বাইরে পড়েছিলাম, আর আশ্চর্যের বিষয়, পুরনো বাড়িটা অর্ধেকটা ভেঙে পড়ে গেছে। গ্রামের লোকেরা পরে পড়েছিল সেই রাতের পর আর কখনো ওই বাড়ি থেকে কোনো শব্দ শোনা যায়নি। কেউ আর সাদা পোশাকের মেয়েকেও দেখেনি। কিন্তু আজও মাঝে মাঝে রাতে ঘুম ভাঙলে আমি একটা শব্দ শুনতে পাই, খুব আস্তে, কারো ফিসফিস গলা। তুমি দেরি করেছিলে। গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ এরকম আরও ভয়ঙ্কর বাস্তব হন্টেড গল্প নিয়ে আমি আবার খুব তাড়াতাড়ি ফিরে আসব।